ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির অ্যানালিসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টসের অ্যাকাউন্টিং রেশিওর আজকে আমরা করব পার্ট 7। আগের দিন আমরা প্রফিটেবিলিটি রেশিও নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং গ্রস প্রফিট রেশিও নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের নেট প্রফিট রেশিও নিয়ে। জেনে নেব নেট প্রফিট রেশিও কী। Net profit ratio relates revenue from operations to net profit after operational as well as non-operational expenses and incomes. It is calculated as under net profit ratio equal to net profit by sales into 100. তাহলে নেট প্রফিট রেশিও বলতে আমরা কি বুঝি? নেট প্রফিট রেশিও বলতে আমরা নেট প্রফিট আর নেট সেলসের রিলেশনকে বুঝি। নেট প্রফিট বলতে আমরা কি করে নেট প্রফিট পাই? আমাদের গ্রস প্রফিটের সাথে অপারেশনাল এবং নন অপারেশনাল এক্সপেন্সেস এবং ইনকামকে অ্যাডজাস্ট করে আমরা নেট প্রফিট বার করি। তাহলে আমাদের নেট প্রফিটের ফর্মুলা কি? গ্রস প্রফিট প্লাস অপারেটিং অ্যান্ড নন অপারেটিং ইনকাম মাইনাস অপারেটিং অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এবার আমাদের জানতে হবে নেট প্রফিট রেশিওর সিগনিফিকেন্স কি। It is a measure of net profit margin in relation to revenue from operation. Besides revealing the profitability, it is the main variable in computation return on investment. তাহলে নেট প্রফিট বলতে আমরা কি বোঝাই? নেট প্রফিট রেশিওর মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের সেলস থেকে নেট প্রফিট মার্জিন কতটা আছে সেটা অ্যানালিসিস করতে পারি। এটা প্রফিটেবিলিটির জন্য যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য। কারণ রিটার্ন অন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা নেট প্রফিটটাকে একটা ইম্পর্টেন্ট পোর্শন হিসেবে আলোচনা করি এবং রিটার্ন অন ইনভেস্টমেন্টের মাধ্যমেই আমরা অ্যানালিসিস করতে পারি যে অ্যাজ এ ইনভেস্টার বা অ্যাজ এ এক্সটার্নাল পার্টি আমি কোন প্রজেক্টে ইনভেস্ট করতে পারবো। It reflects overall efficiency of the business, assumes great significance from point of view of investors. যেটা আমি একটু আগেই বললাম, একটা ইনভেস্টার্সের পয়েন্ট অফ ভিউ থেকে এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য এটা একটা অর্গানাইজেশনের ওভারঅল এফিসিয়েন্সিকে মেজার করতে সুবিধা করে। আমরা এবার দেখে নেব আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। Gross profit ratio of a company was 25%. Its credit revenue from operation is 18 lakh and its cash revenue from operation was 10% of the total revenue from operation. If indirect expenses of the company were 50,000, calculate net profit ratio. আমরা সলিউশনের শুরুতে যেভাবে নেট প্রফিটের ফর্মুলা লিখে নিই সেরকম করে নেট প্রফিট রেশিওর ফর্মুলাও লিখে নিয়েছি। সেটা হচ্ছে নেট প্রফিট বাই নেট সেলস ইন্টু 100। আমরা জানি নেট প্রফিটে যেতে গেলে ফার্স্টে আমাদের গ্রস প্রফিট কম্পিউট করতে হয়, কিন্তু প্রশ্নের শুরুতেই দেখো তোমাদের গ্রস প্রফিটের অ্যাবসলিউট ফিগার দিয়ে দেওয়া নেই, সেটার জাস্ট রেশিওর মানটা বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা ফার্স্টে গ্রস প্রফিট রেশিও কম্পিউট করব বা গ্রস প্রফিটটাকে কম্পিউট করব। এখানে দেখো আমাদের ফার্স্ট লাইনেই বলে দেওয়া রয়েছে আমাদের ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন কত। ক্রেডিট রেভিনিউ ফ্রম অপারেশন হচ্ছে আমাদের 18 লাখ। ক্যাশ রেভিনিউ ফ্রম অপারেশন হচ্ছে 10% অফ দ্য টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন। তার মানে আমাদের টোটাল রেভিনিউয়ের 10% যদি আমাদের ক্যাশ রেভিনিউ হয় তাহলে ক্রেডিট রেভিনিউ অবভিয়াসলি আমাদের 90%। এই 90%-এর ভ্যালু আমাদের 18 লাখ বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে ক্যাশ রেভিনিউ বার করতে পারবো। কি করে বার করব? 18 লাখ ইকুয়াল টু 90% হলে আমাদের 10%-এর ভ্যালু কত সেটা আমাদের ক্ষেত্রে এসছে কম্পিউট করে 2 লাখ। এবার আমরা টোটাল রেভিনিউ অপারেশন যখন কম্পিউট করব তখন ক্যাশ রেভিনিউ আর ক্রেডিট রেভিনিউকে অ্যাড আপ করব, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে হবে 20 লাখ। তাহলে এখান থেকে আমরা গ্রস প্রফিট বার করে নিতে পারবো। গ্রস প্রফিট হচ্ছে আমাদের এই 20 লাখের 25%, অর্থাৎ হচ্ছে আমাদের 5 লাখ। আমরা জানি গ্রস প্রফিটের সাথে আমাদের ইনডিরেক্ট ইনকাম এক্সপেন্সেসকে অ্যাডলেস করে আমরা নেট প্রফিট বার করতে পারি। এখানে শুধুমাত্রই আমাদের ইনডিরেক্ট এক্সপেন্সেস দেওয়া রয়েছে, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 50,000। তাহলে সেক্ষেত্রে নেট প্রফিট আমাদের হবে 5 লাখ মাইনাস 50,000 ইকুয়াল টু 4,50,000। তাহলে এখান থেকে আমরা নেট প্রফিট রেশিও কম্পিউট করতে পারবো, যেটা হচ্ছে 4,50,000 ডিভাইডেড বাই 20 লাখ ইন্টু 100, অর্থাৎ 22.5%।
এবারে আমরা চলে যাব অপারেটিং রেশিওর দিকে। অপারেটিং রেশিও বলতে আমরা কি বুঝি? This is the ratio of operating expense and operating cost to sales. It reveals the amount of the sales required to cover the cost of goods sold plus operating expenses. It is calculated as under: operating ratio equal to cost of goods sold plus operating expenses divided by net sales into 100. অর্থাৎ অপারেটিং রেশিও বলতে আমরা কি বুঝি? অপারেটিং রেশিওর মাধ্যমে আমরা বুঝি যে আমাদের কস্ট অফ গুডস সোল্ড এবং অপারেটিং এক্সপেন্সেসকে কভার করার মতো এনাফ অ্যামাউন্টের সেল আমাদের রয়েছে কি নেই। অন্যভাবে বলতে গেলে এটা হচ্ছে একটা রেশিও যেটা দিয়ে আমরা অপারেটিং এক্সপেন্সেস বা অপারেটিং কস্টের সাথে সেলসের একটা রিলেশন বার করি। কস্ট অফ গুডস সোল্ড কী করে বার করতে হয় সেটা আমরা আগেই শিখেছি। তাহলে আমরা এখানে দেখব অপারেটিং এক্সপেন্স বলতে আমরা কি বুঝি। অপারেটিং এক্সপেন্স অর্থাৎ অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস, তার সাথে আমরা অ্যাড করব সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসকে। এবারে আমরা দেখে নেব এই রেশিওর সিগনিফিকেন্স কী। Operating ratio helps to analyze the performance of the business and throws light on operational efficiency of the business. Lower operating ratio is a very healthy sign. তাহলে অপারেটিং রেশিওর মাধ্যমে আমরা কি জানি? অপারেটিং রেশিওর মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনের অপারেশনাল এফিসিয়েন্সিকে যেমন মেজার করতে পারি, ঠিক তেমনভাবেই আমরা একটা বিজনেসের পারফরমেন্সকেও অ্যানালিসিস করতে পারি। আমাদের যদি অপারেটিং রেশিও লোয়ার হয় তার মানে আমাদের কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেসকে কভার করবার মতো এনাফ নেট সেলস আমাদের রয়েছে। অর্থাৎ অপারেটিং রেশিও লো হওয়ার অর্থ আমাদের অর্গানাইজেশনের অপারেশনাল এফিসিয়েন্সি বেটার রয়েছে। The primary purpose of this ratio is to compare different cost components in order to ascertain any changes in cost composition, that is increase or decrease, and to see that which element of cost has increased and which one is decreased. অপারেটিং রেশিও আমরা যদি প্রাইমারিভাবে দেখি তাহলে দেখো ওপরে আমরা কিন্তু বিভিন্ন রকম কস্ট কম্পোনেন্টকেই এনেছি। তাই এই রেশিওর প্রাইমারি মোটো হচ্ছে আমাদেরকে অ্যানালিসিস করতে সাহায্য করা যে আমাদের কস্ট কম্পোজিশনে কীরকমভাবে চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ যদি আমাদের কস্ট ইনক্রিজ বা ডিক্রিজ হয় সেক্ষেত্রে আমাদের কোন এলিমেন্টের জন্য সেটা হচ্ছে এবং সেই এলিমেন্টের কতটা ইনক্রিজ বা কতটা ডিক্রিজ হচ্ছে সেটাও কিন্তু আমরা অপারেটিং রেশিওর মাধ্যমে জানতে পারি। এবারে আমরা যাব অপারেটিং প্রফিট রেশিওয়ে। It is a modified version of the net profit ratio. Here, non-operating income and expenses are to be adjusted with the net profit in order to find out the amount of operating profit. It is calculated as under: operating profit ratio equal to operating net profit divided by net sales into 100. অর্থাৎ অপারেটিং প্রফিট রেশিওটাকে আমরা নেট প্রফিট রেশিওর একটা মডিফাইড ভার্সন ধরতে পারি। আমরা নেট প্রফিট রেশিও যখন বার করি সেখানে আমরা অপারেটিং এবং নন অপারেটিং সমস্ত রকমেরই ইনকাম এক্সপেন্সেসকে অ্যাডজাস্ট করি, কিন্তু এক্ষেত্রে আমরা নেট প্রফিটের সাথে শুধুমাত্রই নন অপারেটিং ইনকাম আর এক্সপেন্সেসকে অ্যাডজাস্ট করব, যার মাধ্যমে কিন্তু আমরা অপারেটিং প্রফিট রেশিও খুঁজে পাবো। তাহলে অপারেটিং প্রফিট রেশিওর ফর্মুলা দেখো তোমাদের বলে দেওয়া রয়েছে, অপারেটিং নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তাহলে অপারেটিং নেট প্রফিট বলতে আমরা কি বুঝি? অপারেটিং নেট প্রফিট বলতে আমরা নেট প্রফিট থেকে নন অপারেটিং ইনকামকে মাইনাস করে দেব এবং নন অপারেটিং এক্সপেন্সেসগুলোকে আমরা অ্যাড আপ করে দেব। এবারে আমরা জানবো আমাদের অপারেটিং প্রফিট রেশিওর সিগনিফিকেন্সগুলো কী কী। Operating profit ratio help to analyze a firm's operational efficiency. A trend analysis is usually done between different accounting periods to assess improvement or decline of the operational capability.
অর্থাৎ অপারেটিং প্রফিট রেশিওর মাধ্যমে আমরা একটা ফার্মের অপারেশনাল এফিসিয়েন্সিকে মেজার করতে পারি। সাধারণত আমরা ট্রেন্ড অ্যানালিসিসের জন্য অপারেটিং প্রফিট রেশিওকে ইউজ করে থাকি। ট্রেন্ড অ্যানালিসিস বলতে আমরা দুটো অ্যাকাউন্টিং পিরিয়ডের মধ্যে অ্যানালিসিস করাকে বুঝি, যার সাহায্যে আমরা বুঝতে পারি আমাদের অর্গানাইজেশনের অপারেশনাল এফিসিয়েন্সি কতটা ইনক্রিজ বা ডিক্রিজ করেছে। A high ratio may indicate better management of resources, that is, a higher operational efficiency leading to higher operating profit in the company. A low ratio may indicate the operational flaws and improper management of resources. তাহলে এই যে অপারেটিং প্রফিট রেশিও সেটা যদি বেশি থাকে তাহলে আমাদের বুঝতে হবে আমাদের ফার্মের ম্যানেজমেন্ট যে রিসোর্সেসগুলো ইউজ করছে সেগুলো ফুললি ইউটিলাইজড হচ্ছে এবং যার মাধ্যমে আমাদের হাই অপারেশনাল এফিসিয়েন্সিকে আমরা ডিনোট করতে পারছি। অন্যভাবে বলতে গেলে যদি আমাদের এই রেশিওটা লো আসে তার মানে আমাদের ম্যানেজমেন্টে বা অপারেশনাল ফাংশানে কিছু ফ্লজ রয়েছে এবং যে রিসোর্সেসগুলো রয়েছে সেগুলোর প্রপার ইউটিলাইজেশন করা হচ্ছে না। এবারে আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইলাস্ট্রেশনে। ক্যালকুলেট অপারেটিং রেশিও অ্যান্ড অপারেটিং প্রফিট রেশিও ফ্রম দ্য ফলোয়িং। এখানে sales return, office and administration expenses, selling and distribution expenses, loss on sale of furniture, profit on sale of plant, cost of goods sold, এগুলো সমস্ত কিছু দেওয়া রয়েছে। তাহলে আমরা চলে যাব আমাদের সলিউশনের শুরুতে আমরা বার করব অপারেটিং রেশিও। আমরা জানি অপারেটিং রেশিও মানে কস্ট অফ গুডস সোল্ড আর অপারেটিং এক্সপেন্সেসের যোগফল। কস্ট অফ গুডস সোল্ড দেখো তোমাদের একদম প্রশ্নের শেষ লাইনে দেওয়া রয়েছে 1,25,000 টাকা। অপারেটিং এক্সপেন্সেস বলতে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেসের যোগফলকে বুঝি, যেটা তোমাদের কোয়েশ্চেনের ইনফরমেশানের শুরুর দিক থেকে 3rd এবং 4th নাম্বার পয়েন্ট, সেটাকে যোগ করে আমাদের এসছে 35,000। এরপরে আমাদের বার করতে হবে নেট সেলস মানে সেলস মাইনাস সেলস রিটার্ন। আমাদের দুটো ইনফরমেশানই গিভেন রয়েছে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে পাবো 2,50,000। তাহলে এক্ষেত্রে আমাদের অপারেটিং রেশিও বলতে আমরা কি বুঝবো, কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ হচ্ছে আমাদের 1,25,000 প্লাস অপারেটিং এক্সপেন্সেস মানে 35,000 ডিভাইডেড বাই নেট সেলস মানে 2,50,000 ইন্টু 100, অর্থাৎ আমাদের অপারেটিং রেশিও আসবে 64%। এবারে আমরা চলে যাব আমাদের অপারেটিং প্রফিট রেশিও কম্পিউট করতে। অপারেটিং প্রফিট রেশিও মানে অপারেটিং নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তাহলে সেক্ষেত্রে আমরা শুরুতে গ্রস প্রফিট ক্যালকুলেট করে নেব। আমরা জানি গ্রস প্রফিট মানে নেট সেলস আর কস্ট অফ গুডস সোল্ডের ডিফারেন্স। এখানে তোমাদের নেট সেলস আমরা অপারেটিং রেশিওর আগেই ক্যালকুলেট করেছি, যেটা হচ্ছে 2,50,000, আর কস্ট অফ গুডস সোল্ড তোমাদের ইনফরমেশানেই দেওয়া রয়েছে 1,25,000। তাহলে এক্ষেত্রে এই দুটোকে মাইনাস করলে আমাদের গ্রস প্রফিট আসবে 1,25,000 টাকা। এরপরে আমরা বার করব অপারেটিং নেট প্রফিট। অপারেটিং নেট প্রফিট মানে গ্রস প্রফিট থেকে শুধুমাত্রই অপারেটিং এক্সপেন্সেসকে আমরা লেস করব। গ্রস প্রফিট আমাদের ক্ষেত্রে বেরিয়েছে 1,25,000 টাকা এবং অপারেটিং এক্সপেন্স আমরা শুরুতেই কম্পিউট করে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের 35,000 টাকা। তাহলে এই দুটোকে লেস করলে আমাদের নেট প্রফিট বেরোবে 90,000 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা অপারেটিং প্রফিট রেশিও কম্পিউট করতে পারবো। অপারেটিং প্রফিট রেশিও মানে আমাদের অপারেটিং নেট প্রফিট অর্থাৎ 90,000 ডিভাইডেড বাই নেট সেলস অর্থাৎ আমাদের 2,50,000 ইন্টু 100 অর্থাৎ 36%। এক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে, গিভেন ইনফরমেশানের 3rd লাইন লাস্টের দিক থেকে 3rd লাইন এবং 2nd লাইনটা একটু খেয়াল করব। সেখানে লস অন সেল অফ ফার্নিচার আর প্রফিট অন সেল অফ প্লান্ট রয়েছে। এগুলো আমাদের ক্ষেত্রে কম্পিউটেশনে আসেনি, তার কারণ এগুলো হচ্ছে আমাদের নন অপারেটিং এক্সপেন্সেস অ্যান্ড নন অপারেটিং ইনকাম।
এছাড়াও আমাদের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লক্ষ্য করতে হবে। তোমরা দেখো তোমাদের অপারেটিং রেশিও এই অঙ্কে এসছে 64% এবং অপারেটিং প্রফিট রেশিও এসছে 36%। আমরা জানি অপারেটিং প্রফিট রেশিও হচ্ছে অপারেটিং রেশিওরই একটা এক্সটেন্ডেড পোর্শন। তাই আমি যদি এক্ষেত্রে পুরো ব্যাপারটাকে 100 ধরি, তাহলে সেখান থেকে অপারেটিং রেশিওকে যদি বাদ দিই তাহলে আমরা অপারেটিং প্রফিট রেশিও পেয়ে যাব। অর্থাৎ 100 থেকে যদি আমরা 64কে মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের এই অ্যান্সারটা 36%ই চলে আসবে। এবারে আমরা চলে যাব আমাদের থার্ড ইলাস্ট্রেশনে। দেখে নেব আমাদের ইলাস্ট্রেশনটা। A company worked out its gross profit of rupees 2,12,000 টাকা against net sales of rupees 13 lakh. While computing the gross profit, the accountant treated direct expense of rupees 36,000 as indirect and also ignored the cost of stock destroyed by fire before closing date amounting to 32,000 not covered by the insurance. Compute the gross profit ratio. তাহলে আমরা সলিউশনের শুরুতে যেভাবে গ্রস প্রফিট রেশিও লিখি সেরকম করে ফর্মুলাটা লিখে নিয়েছি। গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। আমাদের এখানে দেখো শুরুতেই গ্রস প্রফিট বলে দেওয়া রয়েছে 2,12,000 টাকা, কিন্তু সেই গ্রস প্রফিটটা কিন্তু আমাদের ঠিকভাবে ক্যালকুলেট করা নেই। কেন? কারণ সেকেন্ড লাইনেই বলা হয়েছে যে অ্যাকাউন্টেন্ট একটা ডিরেক্ট এক্সপেন্সেসকে ইনডিরেক্ট এক্সপেন্সেস হিসেবে ট্রিট করেছে এবং কস্ট অফ স্টক ডেস্ট্রয়েড বাই ফায়ার সেটাকে কিন্তু আমাদের লিখতে ভুল করেছে। তাহলে আমরা শুরুতে অ্যাকচুয়াল গ্রস প্রফিট কম্পিউট করে নেব। তাহলে অ্যাকচুয়াল গ্রস প্রফিট বলতে আমাদের যে গ্রস প্রফিটটা গিভেন রয়েছে 2,12,000 টাকা, সেটাই আমাদের রাখতে হবে। ডিরেক্ট এক্সপেন্সেস ইনডিরেক্ট এক্সপেন্সেস হিসেবে ট্রিট হয়েছে, অর্থাৎ আমাদের গ্রস প্রফিটে 36,000 টাকার এক্সপেন্সেসটাকে কনসিডার করা নেই। তাই এখানে 36,000 টাকার ডিরেক্ট এক্সপেন্সেসটা আমাদের কনসিডার করতে হবে, যার ফলে আমাদের কিন্তু গ্রস প্রফিটটা কমে যাবে। শুধু তাই নয়, এখানে কস্ট অফ স্টক ডেস্ট্রয়েড বাই ফায়ার এটাকেও আমরা ইগনোর করেছি। তোমরা ট্রেডিং অ্যাকাউন্ট যদি মনে করো তাহলে সেক্ষেত্রে দেখবে এই যে স্টক যেটা ফায়ারে ডেস্ট্রয়েড হয়ে গেছে সেটা ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট দিকে আসে, অর্থাৎ এর জন্য আমাদের কিন্তু গ্রস প্রফিটের অ্যামাউন্টটা আবার বেড়ে যাবে। সুতরাং এইভাবেই যখন আমরা রিক্যালকুলেট করব তখন আমরা দেখব আমাদের অরিজিনাল গ্রস প্রফিট এসছে 2,08,000 টাকা। এবার আমাদের দেখতে হবে নেট সেলস, সেটা আমাদের ফার্স্ট লাইনেই গিভেন রয়েছে, অর্থাৎ 13 লাখ টাকা। তাহলে আমাদের গ্রস প্রফিট রেশিও আমাদের ক্ষেত্রে হবে 2,08,000 ডিভাইডেড বাই 13 লাখ ইন্টু 100, অর্থাৎ কিনা আমাদের 16%। চলে যাব আমাদের ফোর্থ ইলাস্ট্রেশনে। দেখে নেব আমাদের কি কম্পিউট করতে বলা হয়েছে। এখানে আমাদের কম্পিউট করতে বলা হয়েছে কারেন্ট অ্যাসেট এবং তার জন্য ডিফারেন্ট ইনফরমেশান রয়েছে। দেখো, স্টক টার্নওভার রেশিও আমাদের বলে দেওয়া রয়েছে, কারেন্ট লাইবিলিটিস 40,000 আমাদের বলে দেওয়া রয়েছে, কুইক রেশিওটা আমাদের বলে দেওয়া রয়েছে, ইনভেন্টারি অ্যাট দ্য এন্ড ইজ 20,000 মোর দ্যান দ্য ইনভেন্টারি ইন দ্য বিগিনিং, অর্থাৎ আমাদের দুটো ইনভেন্টারির যে ডিফারেন্স সেটা বলে দেওয়া রয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন বলে দেওয়া রয়েছে, গ্রস প্রফিট রেশিও তোমাদের বলে দেওয়া রয়েছে। এইরকম অঙ্কে আমরা সব সময় যে ইনফরমেশানগুলো আছে সেগুলোকে আগে খাতায় লিখে নেব, তাহলে আমাদের কম্পিউট করতে সুবিধা হবে। আমরা এক্ষেত্রে জানি বলে শুরু করছি আমাদের রেভিনিউ ফ্রম অপারেশন, অর্থাৎ 3 লাখ টাকা দিয়ে। এর ওপরেই দেখো গ্রস প্রফিট 20% সেটা বলে দেওয়া রয়েছে, অর্থাৎ গ্রস প্রফিট রেশিও হচ্ছে 20%। তাহলে এখান থেকে আমরা আমাদের গ্রস প্রফিট কম্পিউট করতে পারবো, যেটা হচ্ছে আমাদের 3 লাখের উপর 20%, অর্থাৎ রুপিস 60,000। তাহলে আমরা এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড বার করে নিতে পারবো। কস্ট অফ গুডস সোল্ড মানে হচ্ছে আমাদের যে সেলস রয়েছে এবং যে গ্রস প্রফিট রয়েছে দুটোর ডিফারেন্স। এখানে দেখো রেভিনিউ ফ্রম অপারেশন 3 লাখ আছে এবং এখানে গ্রস প্রফিট আমাদের 60,000 আছে, এই দুটোর ডিফারেন্স করলে আমাদের ক্ষেত্রে এসছে 2,40,000 টাকা।
এবারে আমরা চলে যাব একদম শুরুতে। দেখো স্টক টার্নওভার রেশিও, স্টক টার্নওভার রেশিও ইকুয়াল টু আমাদের 4 বলে দেওয়া রয়েছে। তাহলে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা আমরা জানি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক ইকুয়াল টু 4 আমাদের কোশ্চেনে গিভেন রয়েছে। সেখান থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডের মান জানি, অর্থাৎ এখান থেকে আমরা অ্যাভারেজ স্টক পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 60,000 টাকা। এবারে আমরা দেখে নেব, যেহেতু স্টক করছি তাই আমরা স্টক রিলেটেড আর কি ইনফরমেশান আছে দেখে নেব। সেকেন্ড লাস্ট লাইনে দেওয়া রয়েছে, দেখো দুটো ইনভেন্টারির ডিফারেন্স হচ্ছে 20,000 টাকা, যেখানে ক্লোজিং ইনভেন্টারি বেশি, অর্থাৎ আমরা বলতে পারি ক্লোজিং স্টক মাইনাস ওপেনিং স্টক ইকুয়াল টু 20,000 টাকা। তাহলে ক্লোজিং স্টক ইকুয়াল টু হচ্ছে, আমরা ওই সাইডে নিয়ে যাব, অর্থাৎ 20,000 প্লাস ওপেনিং স্টক। এবারে আমরা দেখো অ্যাভারেজ স্টক বার করব। অ্যাভারেজ স্টক মানে আমরা জানি ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইডেড বাই 2। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমাদের ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক হচ্ছে আমাদের ক্ষেত্রে ওই 2 যেটা রয়েছে ডিভাইডেড বাই 2, সেটাকে আমরা উল্টো দিকে নিয়ে গেলাম, অর্থাৎ এক্ষেত্রে আমাদের হলো 60,000, যেটা আমরা একটু আগেই অ্যাভারেজ স্টক কম্পিউট করেছিলাম, সেই অ্যাভারেজ স্টক ইন্টু 2, অর্থাৎ কিনা আমাদের ক্ষেত্রে হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এবারে দেখো ওপেনিং স্টক যখন আমরা লিখছি তখন আমরা আর একবার রিক্যালকুলেট করে লিখব, তখন সেক্ষেত্রে আমরা লিখব ওপেনিং স্টকটা তো ওপেনিং স্টকের জায়গাতেই বসিয়ে দিয়েছি, ক্লোজিং স্টক মানে আমরা শুরুতেই করেছিলাম সেকেন্ড লাইনে 20,000 প্লাস ওপেনিং স্টক ইকুয়াল টু হচ্ছে আমাদের 1,20,000 টাকা। অর্থাৎ এবার যদি আমরা খুব সিম্পলিফাই করে নিই, তাহলে সেক্ষেত্রে দেখবে তোমরা কম্পিউট করে তোমাদের ওপেনিং স্টক বেরোবে 50,000 রুপিস, এবং ক্লোজিং স্টক মানে আমরা জানি ওপেনিং স্টকের সাথে 20,000 টাকার যোগ, কারণ ক্লোজিং স্টক 20,000 টাকা বেশি ছিল, তাই ক্লোজিং স্টক মানে হচ্ছে আমাদের 50,000 প্লাস 20,000 ইকুয়াল টু হচ্ছে 70,000 টাকা। এবারে দেখো আমাদের কুইক রেশিও তোমাদের ইনফরমেশানে গিভেন ছিল। কুইক রেশিও হচ্ছে আমাদের 0.75:1। আচ্ছা, কুইক রেশিও মানে হচ্ছে কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। এখানে আমরা অ্যাজিউম করছি কোনো ব্যাঙ্ক ওভারড্রাফট নেই, অর্থাৎ কুইক অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটি ইকুয়াল টু হচ্ছে আমাদের ক্ষেত্রে 0.75:1। তাহলে এখানে আমাদের কারেন্ট লাইবিলিটির ফিগার আমরা জানি 40,000 টাকা, সেখান থেকে আমরা কুইক অ্যাসেট বার করে নিতে পারবো, জাস্ট ক্রস গুণ করলেই আমরা পেয়ে যাব আমাদের কুইক অ্যাসেট হচ্ছে 40,000 ইন্টু 0.75 অর্থাৎ 30,000 টাকা। তাহলে আমরা এখান থেকে কারেন্ট অ্যাসেট বার করে নিতে পারবো, কারণ কারেন্ট অ্যাসেট মানে হচ্ছে কুইক অ্যাসেট তার সাথে ক্লোজিং স্টকটার যোগফল। তাহলে কুইক অ্যাসেট আমরা এক্ষুনি পেয়েছি 30,000 টাকা, ক্লোজিং ইনভেন্টারি আমরা একটু আগেই ক্যালকুলেট করেছিলাম যেটা হচ্ছে আমাদের 70,000 টাকা, তাহলে দুটোর যোগফল হচ্ছে আমাদের 1,00,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট টোটাল কারেন্ট অ্যাসেট অফ দ্য ফার্ম। এইটা গেল আমাদের রেশিওর চ্যাপ্টার। এই রকমের অঙ্কই তোমরা প্র্যাকটিস করবে, কারণ তোমাদের রেশিও কিন্তু প্রত্যেক বছরই আসে ঘুরিয়ে ফিরিয়ে।